নিধিবন ছটি অমীমাংসিত রহস্য। এই সেই নিধিবন যেখানে শ্রীকৃষ্ণ প্রতি রাতে রাসলীলা বৈশ্বরিক প্রেমের নৃত্য করেন। এটি এক অতি পবিত্র স্থান। এই সেই নিধিবন যে বনকে কেন্দ্র করে রহস্যের শেষ নেই। এই রহস্যের পর্দা উন্মোচন করা ঐতিহাসিক, বৈজ্ঞানিক, যুক্তিবাদীদের পক্ষে আজও সম্ভব হয়নি। সমস্ত রহস্য অমীমাংসিত থেকে গেছে। রহস্য এক, নিধিবনের গাছ। নিধিবনের গাছগুলোর বিশেষত্ব হলো স্বাভাবিক নিয়মে এদের ডালপালা উপরের দিকে বাড়ে না, বাড়ে নিচের দিকে। গাছগুলো যেন মাথা নিচু করে ভগবান শ্রীকৃষ্ণকে অভিবাদন জানাচ্ছে। এই অঞ্চল অত্যন্ত রুক্ষ ও শুষ্ক, অথচ গাছগুলোর পাতা সারা বছরই সবুজ থাকে। গাছগুলো আঁকাবাঁকাভাবে বেড়ে ওঠে। রহস্য দুই, নিধিবনের তুলসী গাছ। নিধিবনে আছে অসংখ্য তুলসী গাছ। এই গাছগুলোর বিশেষত্ব হলো এরা জোড়ায় জোড়ায় জন্মায়। এদের ডালপালাগুলো মাটির দিকে ঝুঁকে থাকে। গাছগুলোর কাণ্ড ফাঁপা, এদের শিকড় শুকিয়ে গেলেও গাছ সবুজ পাতায় ভরা থাকে। আশ্চর্যের বিষয়, এই প্রজাতির গাছ মথুরা, বৃন্দাবনের অন্য কোথাও দেখা যায় না। রহস্য তিন, বাঁকে বিহারী। বাঁকে বিহারী মন্দিরের প্রবেশদ্বার। বাঁকে বিহারীকে রাধাকৃষ্ণের মিলিত রূপ বলে মনে করা হয়। তানসেনের গুরু, সঙ্গীতজ্ঞ এবং সাধক স্বামী হরিদাস একবার রাধাকৃষ্ণের প্রশংসায় একটি শ্লোক গেয়েছিলেন। তা শুনে রাধা ও কৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়েছিলেন। হরিদাসের অনুরোধে রাধা ও কৃষ্ণ এক হয়ে প্রস্তর মূর্তিতে পরিণত হন। মূর্তিটি 3 জায়গায় বাঁকা হয়। নাম রাখা হয় কুঞ্জবিহারী বা বাঁকে বিহারী। হরিদাস এই মূর্তিটি পূজা করতেন। পরে 1864 সালে মূর্তিটিকে নিধিবনের বাঁকে বিহারী মন্দিরে স্থানান্তরিত করা হয়। বাঁকে বিহারী মন্দিরে বাঁকে বিহারীকে ছোট শিশুর রূপে পূজা করা হয়। এই মন্দিরে কেবলমাত্র জন্মাষ্টমী ছাড়া ভোরের আরতি করা হয় না। প্রতি 5 মিনিট অন্তর পর্দা টেনে একটানা দর্শনে বাধা সৃষ্টি করা হয়, কারণ বাঁকে বিহারী ভালোবাসার টানে ভক্তদের সঙ্গে মন্দির ছেড়ে চলে যেতে পারেন। রহস্য 4, রাত্রে রাসলীলা। রাত নামলেই নিধিবনের চেহারা পাল্টে যায়। সন্ধ্যার আগেই বাঁকে বিহারী মন্দিরের দরজায় তালা দেওয়া হয়। তার আগেই এই বনের সমস্ত বানর, ময়ূর ইত্যাদি বন ছেড়ে চলে যায়। দর্শনার্থীদের নিধিবন থেকে বের করে দেওয়া হয়। নিধিবনের প্রধান দরজাও বন্ধ করে দেওয়া হয়। নিধিবনের আশপাশের বাড়িগুলির বনের দিকের দরজা জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়। রাত্রে কেউ ওই বনের দিকে তাকায়ও না। রাত নামার পর স্বয়ং বাঁকে বিহারী এই বনে রাইকিশোরী ও গোপিনীদের সঙ্গে রাসলীলায় মেতে ওঠেন। সারাদিন মাথা নত করে থাকা গাছগুলো গোপিনীতে পরিণত হয়ে রাসলীলায় অংশ নেন। এই অঞ্চলে কেউ কেউ রাতের বেলা নূপুরের ধ্বনি ও বাঁশির শুনতে পান। এই রহস্য ভেদের নানা চেষ্টা করেও আজও তা সফল হয়নি। রহস্য 5, রাসলীলা দেখলে বিপদ। অবিশ্বাসীরা বা কৌতূহলীরা এর সত্যতা যাচাইয়ের বারবার চেষ্টা করেছে। এক বিদেশি সাংবাদিক রাসলীলার ঘটনা রেকর্ড করার জন্য সিসি ক্যামেরা রেখে আসেন, কিন্তু রাত 12টার পর তা বন্ধ হয়ে যায়। কেউ কেউ বনের মধ্যে লুকিয়ে থেকে রাসলীলা প্রত্যক্ষ করার চেষ্টা করেছে। তারা হয় দৃষ্টিশক্তি, নয়তো শ্রবণ শক্তি হারিয়েছে, নয়তো পাগল হয়ে গেছে, কিংবা মৃত্যু হয়েছে। কলকাতার এক ব্যক্তি নিধিবনে লুকিয়ে থেকে সেখানে রাত্রে কি ঘটে তা দেখতে চেয়েছিলেন। পরপর 2 দিন তিনি প্রহরীদের নজরে পড়ে যান। তৃতীয় দিনে তিনি গাছের আড়ালে লুকিয়ে থাকতে সমর্থ হন। পরদিন সকালে তাঁকে অর্ধমৃত অবস্থায় পাওয়া যায়। সেই অবস্থায় তাঁকে তার গুরুর বাসায় নিয়ে যান। ইঙ্গিতে গুরুর কাছে কাগজ কলম চাইলে গুরু তা দিয়ে স্নান করতে চলে যান। ফিরে এসে দেখেন তাঁর শিষ্য মারা গেছে। চিঠিতে লেখা ছিল, আমি যা দেখেছি
তাতে আমার জীবন সার্থক, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আর বাঁচতে চাই না। সেই চিঠি মথুরার সরকারি সংগ্রহশালায় রক্ষিত আছে। রহস্য 6, রংমহলের অলৌকিক ঘটনা। নিধিবনের মধ্যে আছে রংমহল নামে এক ছোট মন্দির। ভক্তদের বিশ্বাস, রাসলীলা শেষ হওয়ার পর রাধাকৃষ্ণ এখানে বিশ্রাম নেন, আর সেজন্যই সন্ধ্যা আরতির পর পূজারীরা এখানে পালঙ্কে বিছানা টান টান করে সাজিয়ে রাখেন, আর রাখা হয় মিষ্টি, জল, ভোগ, পান, দাঁতন কাঠি। এছাড়া রাখা হয় আয়না, শাড়ি, গয়না, সাজগোজের জিনিস। তারপর দরজা বন্ধ করে তালা দেওয়া হয়। রংমহলের ভেতরের দৃশ্য। পরের দিন ভোরে মন্দিরের দরজা খুলে দেখা যায় বিছানা এলোমেলো আর ছড়িয়ে ছিটিয়ে থাকে শাড়ি, গহনা, সাজগোজের জিনিস। এছাড়া আধ চিবানো পান, আধ খাওয়া মিষ্টি, সবই যে ব্যবহৃত হয়েছে তা বোঝা যায়। এটি কোনো গল্পকথা নয়। দর্শনার্থী ও পূজারীরা প্রতিদিনই এমন দৃশ্য দেখেন। এই রহস্য ভেদ করা কারোরই পক্ষেই সম্ভব হয়নি।